সিনেমার শুরুতে আমরা অন্ধকার রাতে একটি আখের ক্ষেত দেখতে পাই, যেখানে একটি মেয়ে ল্যাম্প হাতে নিয়ে তার মাকে এদিক ওদিক খুঁজছিল। হঠাৎ একটি মেয়ে তার পিছে দাঁড়িয়ে বলে, মা তোমাকে ডাকছে। সে আবার খুঁজতে খুঁজতে মাকে ডাকে। এবার দুটি মেয়ে তার পিছনে দাঁড়িয়ে বলে, মা তোমাকে ডাকছে। এই বলেই অদৃশ্য হয়ে যায়। খুঁজতে খুঁজতে সে একটি কুয়ার সামনে চলে আসে। হঠাৎ সেখানে একটি শিকলে মেয়েটির পা আটকে যায়, আর সেই শিকলটি মেয়েটিকে কুয়ার ভিতরে টেনে নিয়ে যায়। আমরা সেই কুয়ার ভিতর এক ঝলক একটি ভয়ানক জন্তুকে দেখতে পাই। এখান থেকে দৃশ্য শিফট হয় এবং আমরা দেখতে পাই সাক্ষীকে, যে একজন স্কুল শিক্ষিকা। তার একটি মেয়ে আছে যার নাম হলো ঈশানী। ঈশানীর সান অ্যালার্জি ছিল, অর্থাৎ সূর্যের আলোতে গেলে তার পুরো শরীরে র্যাশ পড়ে যেত। তাই সাক্ষী প্রিন্সিপালের কাছে আবেদন করেছিল ঈশানীকে ঘর থেকে পড়ানোর ব্যবস্থা করে দিতে, কিন্তু প্রিন্সিপাল সেই আবেদনটি রিজেক্ট করে দেয়। কারণ একবার যদি অনুমতি দেওয়া হয় তাহলে সব অভিভাবক একই দাবি করতে পারে। এই কারণে সাক্ষী তার মেয়েকে পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে টুপি পরিয়ে স্কুলে নিয়ে আসে। এছাড়া রানী নামে একজন কেয়ারটেকার আছে যে ঈশানীর দেখাশোনা করে। এরপর আমরা ইন্সপেক্টর সামারকে দেখতে পাই, যে সাক্ষী আর ঈশানীকে দেখতে এসেছে। সামার ঈশানীকে অনেক আদর করে। রাতে সাক্ষী ঈশানীকে গল্প শোনায় আর ঘুম পাড়ায়। এরপর সামারের সঙ্গে দেখা করতে যায়। সাক্ষী প্রায় সময় সামারকে ধন্যবাদ জানায়, কারণ সে তার অনেক সাহায্য করেছে। 7 বছরে সে একবারও তার কাছ থেকে ভাড়া যায়নি। সামার বলে, এটা আমার মায়ের বাড়ি, আর মা থাকলে তোমার থেকে কখনো ভাড়া নিত না। এরপর আমরা 7 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেটা এই মুভির প্রথম পার্ট ছিল, যেখানে একজন লোক তার প্রেগনেন্ট স্ত্রীকে অর্থাৎ সাক্ষীকে নিয়ে বাড়িতে আসে। শ্বশুর শাশুড়ি সাক্ষীকে প্রথমে অনেক আদর যত্ন করে, কিন্তু এরপর তাদের আচার ব্যবহার বদলে যায়। সাক্ষী সেখান থেকে পালাতে চায়, কিন্তু তারা তাকে পালাতে দেয় না। তন্ত্র পূজা করে তাকে ক্ষেতের মধ্যে 3 দিন ফেলে রাখে। এই 3 দিনে তার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটে। সে প্রায় একটি মহিলা ভূতকে দেখত যে চিৎকার করত, আর কিছু বাচ্চাকে দেখত যারা কুয়াতে ঝাঁপ দেয়, যেন তাকে একটি ভয়ানক কাহিনী সম্পর্কে জানাতে চায়। কাহিনীটি হলো, রাজবীর এবং তার পরিবার শুধু একটি ছেলে সন্তান কামনা করত। এই কারণে সে বারবার তার ছেলেকে বিয়ে করাতো, কিন্তু প্রত্যেকবারই তার মেয়ে সন্তান হতো। তাই তারা মা এবং মেয়েকে মেরে কুয়ায় ফেলে দিত। কিন্তু এইবার যখন সাক্ষী এখানে আসে, সে তাদের এই কালো সত্য জানতে পারে আর পুরো কাহিনী পাল্টে দেয়। এখানে আমরা সেই মেয়েটিকেও দেখি যার নাম রানী, যে এখন সাক্ষীদের বাসায় তার মেয়ের বেবিসিটার হিসেবে কাজ করছে। সে এই রাজবীর ও তার শ্বশুর শাশুড়িকে মারতে সাক্ষীকে হেল্প করে। এরপর সাক্ষী নিজেই পুলিশ স্টেশনে ইন্সপেক্টর সামারকে গিয়ে জবানবন্দি দেয়। সামার সেখানে তদন্ত করতে এসে দেখে সেখানে কেউই নেই। কিছুক্ষণ পর সাক্ষীর পেটে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু যখন সূর্যের আলো সেই শিশুর গায়ে পড়ে, তখন তার পুরো শরীর পোড়া শুরু করে। সেই মেয়েই হলো ঈশানী। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সাক্ষী আর সামার কথা বলছিল, অন্যদিকে তখন ঈশানী বাড়িতে একা একা খেলছিল। হঠাৎ ঈশানী দেখে পাশের রুমের লাইট ব্লিঙ্ক করছে। লাইট অফ করে ঈশানী আবার খেলতে থাকে। এক পর্যায়ে গাড়িটি খাটের নিচে গিয়ে আটকে যায়। এটা চেক করতে গিয়ে যখন গাড়িটি সে হাতে নেয়, তখন একটি কালো ছায়া ঈশানীর উপর আসে। এটা দেখে ঈশানী খুব ভয় পেয়ে তার রানীমাকে ডাকতে থাকে, কিন্তু রানীমা তো বাইরে বসে রেডিও শুনছিল। ভয়ে ঈশানীর নিচে গিয়ে লুকিয়ে থাকে, কিন্তু হঠাৎ সেই কালো শক্তিটি তার সামনে এসে তাকে বশ করে ফেলে। পজেসড অবস্থায় ঈশানী হেঁটে হেঁটে সোজা বাইরে চলে আসে। রানীমা তখন তাকে দেখে তার পিছনে ছুটে, কিন্তু তারা বাইরে বের হতেই কিছু লোক রানী আর ঈশানীকে অপহরণ করে নিয়ে যায়। সাক্ষী যখন বাড়ি ফিরে আসে, দেখে দরজা খোলা, কেউ নেই। সে একেবারে আতঙ্কে পড়ে যায়। সামার তখন সাক্ষীকে শান্ত করার চেষ্টা করে বলে যে তাকে ঘরে থাকতে, আর সে যে করেই হোক ঈশানীকে খুঁজে বের করবে। সামার তার টিমকে বিভিন্ন জায়গায় পাঠায় ঈশানীকে খুঁজতে। সাক্ষী খুব ভয় পেয়ে যায়, কারণ সকালে সূর্য উঠলে ঈশানীর গায়ে আলো পড়ে যাবে, আর তাহলে সে মারা যেতে পারে। কিছুক্ষণ পর সামার ফোন করে জানায় যে ঈশানীর খোঁজ পাওয়া গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে রাজবীরের গ্রামের সর্দার ঈশানীকে নিয়ে গেছে। এরপর তারা সবাই রাজবীরের গ্রামে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সাক্ষী দেখে হঠাৎ একটি ছেলে একটি পুতুল ফেলে দৌড় দেয়, যেটি ঈশানীর কাপড়ের অংশ দিয়ে মোড়ানো। চেক করতে সামনে গিয়ে তারা আরেকটি পুতুল পায়। তখনই হঠাৎ চারপাশ থেকে কিছু বাচ্চা ছেলেরা এসে তাদেরকে পাথর ছুঁড়ে মারতে থাকে। সাক্ষীকে এক জায়গায় রেখে সামার ও অন্য পুলিশরা তাদেরকে থামানোর চেষ্টা করে। সেই সুযোগে সাক্ষীকে একজন এসে ধরে নিয়ে যায়, আর সে আর কেউ নয়, সাক্ষীর হাজবেন্ড রাজবীর। যখন সাক্ষীর জ্ঞান ফিরে আসে, সে নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। তার সামনে দাঁড়িয়ে ছিল রাজবীর। তখন বোঝা যায় রাজবীর মারা যায়নি, সে আসলে একটু আহত হয়েছিল। ঠিক তার সামনে দাঁড়িয়েছিল গ্রামের সর্দার। সবাই সেখানে ভিতরে থাকা প্রধান নামের এক ভয়ঙ্কর জন্তুর আরাধনা করছিল। সর্দার তখন বলে, যদি প্রধান এই ছোট্ট মেয়েটিকে গ্রহণ করে তখন আবার এই গ্রামের সবুজ শ্যামল পরিবেশ ফিরে আসবে। 3 দিন পর প্রধানের সামনে এই মেয়েটিকে উৎসর্গ করতে হবে, তার আগে তাকে প্রস্তুত করতে হবে, আর সাক্ষীকে তখনই সবার সামনে হত্যা করা হবে। এসব কথা শুনে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়। কিছুই সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ওদিকে সামার আর পুলিশের লোকেরা কিছুই খুঁজে না পেয়ে ফিরে যায়। এরপর সাক্ষীকে একটি অন্ধকার কুঠুরিতে আটকে রাখা হয়। অন্যদিকে ঈশানীকেও ঠিক এমনই এক অন্ধকার ঘরে বন্দী করে রাখা হয়। এই সময় সাহানি নামে এক ছেলে ঈশানীর কাছে আসে, যে নিজেকে ছেলে বললেও আসলে সে মেয়ে। সে ঈশানীকে এক ধরনের ওষুধ খাওয়াতে চায়, কিন্তু ঈশানী সেটি খায় না। ওদিকে দেখা যায় সাক্ষী সেই অন্ধকার কুঠুরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কিছুক্ষণ পর সেখানে দাসী মা আসেন, যিনি আসলে প্রধানের স্ত্রী। সে এখন প্রধানের জন্য নতুন দাসী তৈরি করার কাজে ব্যস্ত। সেই নতুন দাসী আর কেউ নয়, ঈশানী। এরপর আমরা রাজবীরকে দেখি, যে সর্দারের সামনে অনুরোধ করে যেন তাকে আবার তাদের গোষ্ঠীতে ফিরিয়ে নেওয়া হয়। সর্দার বলে, যদি 3 দিনের মধ্যে প্রধান ঈশানীর উৎসর্গ গ্রহণ করে তবে তাকে তার স্ত্রীর গলা সবার সামনে কেটে ফেলতে হবে, তবেই তাকে গোষ্ঠীতে ফিরিয়ে নেওয়া হবে। তারপর দেখা যায় দাসীমা ঈশানীর কাছে এসে তাকে সেই ওষুধ খাইয়ে বলে, এটা খেলে তুই খুব শক্তিশালী হয়ে উঠবি। এই বিশেষ ওষুধ সে নিজে বানিয়েছে। যদি ঈশানী সেটা খায় তবে 2-3 দিনের মধ্যেই সে নারী হয়ে উঠবে। সাক্ষী তখন একা বসেছিল। হঠাৎ সে তার মেয়ে ঈশানীর ডাক শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে একটি টর্চ নিয়ে টানেলগুলোতে ঢুকে পড়ে আর তার মেয়েকে খুঁজতে থাকে। তখন অন্যদিকে ঈশানীও তার মায়ের গলা শুনতে পায়, আর তাকেও খুঁজতে খুঁজতে টানেল থেকে বেরিয়ে আসে। বাইরে তখন সূর্যের আলো ছিল, তবুও ঈশানী বাইরে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তার শরীর পুড়তে শুরু করে, তার মুখ শরীর সব জ্বলতে থাকে। এই দৃশ্য দূর থেকে দাসীমা তার শক্তি দিয়ে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে এসে ঈশানীকে নিয়ে আসে। সে দেখে ঈশানীর শরীর অনেক জায়গায় পুড়ে গেছে, এমনকি দাসীমার শরীরও পুড়ে গেছে। এরপর দাসীমা ওষুধ মেখে তাকে সারিয়ে তোলে। অল্প সময়ের মধ্যেই ঈশানী সেরে ওঠে। এরপর সর্দার সেখানে এসে হাজির হয়। সে দাসীমাকে হুমকি দিয়ে বলে, এটা তোর দায়িত্ব। যদি মেয়েটি সময় মতো ঠিক না হয় আর নারীতে পরিণত না হয় তাহলে প্রধান তোকে মেরে ফেলবে। এই কথায় বোঝা যায় দাসীমার অনেক শক্তি থাকলেও তার নিজের কোনো সম্মান বা মর্যাদা নেই। এমনকি সর্দারও তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না। দাসীমা তখন বলে, আমি আমার কাজ ঠিকমতো করছি, আর ঈশানী খুব তাড়াতাড়ি নারী হয়ে উঠবে। অন্যদিকে সামারকে দেখা যায় সে খুঁজতে খুঁজতে আবার সেই পুরনো জায়গায় এসে পৌঁছেছে। সেখানে সে একটি কুয়া দেখে। তার সঙ্গে বিশাল কোনো পুলিশ বাহিনী নেই, কেবল একটি কনস্টেবল। সে কুয়ার ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে বলে, যদি আমি কাল সন্ধ্যা পর্যন্ত না ফিরি তাহলে অনেক পুলিশ এখানে পাঠিয়ে দিও। এরপর সামার ভিতরে ঢুকে পড়ে। এদিকে ঈশানী ও দাসীমা একসাথে বসেছিল। তখন ঈশানী বলে, তুমি আমাকে একটা গল্প শোনাও। ঈশানীর জোরাজুরিতে দাসীমা তখন বলে, এক রাজপুত্র ছিল যে কেবল সেই মেয়েকেই বিয়ে করতে পারত যে খুব শক্তিশালী। রাজপুত্র যদি এমন মেয়েকে বিয়ে করত তবে তার ডানা গজিয়ে যেত। ঈশানী তখন বলে, যদি রাজপুত্র আমাকে পছন্দ করে তবে কি আমারও ডানা গজাবে? দাসীমা তখন বলে, হ্যাঁ, যদি তুমি প্রধানের সামনে আত্মসমর্পণ করো। এতে ঈশানীও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি সাক্ষীকে, যে এখনো বন্দী।
তখন কয়েকজন মহিলা তার কাছে সাহায্য চাইতে আসে, কিন্তু আসলে সেটা একটা বিভ্রম ছিল। কিছুক্ষণ পর সত্যি সত্যি ওর কেয়ারটেকার রানী সেখানে এসে পড়ে, কারণ তাকেও কিডন্যাপ করে এখানে আনা হয়েছিল। তারপর রাজবীরও সেখানে চলে আসে আর এসেই রানীকে খুবই নিষ্ঠুরভাবে মারধর করে। এটা দেখে সাক্ষী পুরোপুরি হতবাক হয়ে যায়। ওদিকে ঈশানীর পেটে খুব যন্ত্রণা শুরু হয়, যেটা দেখে দাসীমা বুঝে যায় এখন সে সম্পূর্ণভাবে নারী হয়ে উঠেছে এবং প্রধানের সামনে সমর্পণ করার জন্য একেবারেই প্রস্তুত। সাক্ষী রাজবীরকে বোঝানোর চেষ্টা করে, ঈশানী তো আমাদের মেয়ে, আমাদের ওকে বাঁচাতে হবে। কিন্তু রাজবীর তখন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে বরং সাক্ষীকে মারতে শুরু করে, এমনভাবে মারে যে সাক্ষী আধমরা হয়ে পড়ে। এদিকে গ্রামের সবাইকে জানিয়ে দেওয়া হয় যে ঈশানী এখন সম্পূর্ণভাবে প্রস্তুত, তাই তার সমর্পণের জন্য প্রস্তুতি শুরু হয়। এমনকি তার প্রধানের সঙ্গে বিয়ের জন্য জাঁকজমকভাবে আয়োজনও শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সাক্ষী প্রায় আধমরা অবস্থায় ধীরে ধীরে একটি কুয়ার দিকে এগোতে থাকে, আর শেষমেশ সে সেই কুয়ায় লাফ দেয়। সেখানে গিয়ে দেখে তার মতো আরো অনেক নারী আগে থেকে মরে পড়ে আছে। ওরা সবাই মিলে সাক্ষীর মাথায় হাত রেখে তাদের সব শক্তি তাকে দিয়ে দেয়। এই রাতেই ঈশানীকে প্রধানের হাতে তুলে দেওয়ার কথা ছিল। রাজবীর তখন সর্দারের পাশে দাঁড়িয়ে বলছে, আমি সাক্ষীকে এমনভাবে মেরেছি, এখন সে প্রায় মরার মতো অবস্থায় আছে। তখন সর্দার রেগে গিয়ে বলে, আমাদের তো সবার সামনে একটি উদাহরণ তৈরি করতে হবে। সাক্ষীর গলা কেটে মেরে সবাইকে ভয় দেখানো দরকার, যেন অন্য মেয়েরা ভয় পায়। এই কথা শুনে রাজবীর আবার যায় সাক্ষীকে খুঁজতে। ওদিকে সামার সাহানিকে ধরে ফেলে, জিজ্ঞেস করে সাক্ষী আর ঈশানী কোথায়, আর তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য জোর করে। এদিকে ঈশানীর বিয়ের কার্যক্রম একদম প্রস্তুত, সারা গ্রাম জড়ো হয়েছে আর সর্দার খুব খুশি, কারণ সে ভাবছে ঈশানীকে প্রধানের কাছে সমর্পণ করলে আবার গ্রামে সবুজ ফিরে আসবে। দাসীমা ঈশানীকে প্রধানের হাতে তুলে দিতে যাচ্ছিল, আর তখনই দেখা যায় রাজবীর সাক্ষীকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসছে। কিন্তু এইবার সাক্ষীর মধ্যে কুয়ায় থাকা সব নারীর শক্তি ঢুকে গেছে, তাই সে রাজবীরকে ভয়ানকভাবে মারতে শুরু করে আর বলে, তুই যা করেছিস সেটা একদম ভুল ছিল, আগেরবার তুই বেঁচে গেছিস, এইবার আর না। এই বলে সাক্ষী রাজবীরকে ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর সাক্ষী কুয়ার থেকে বের হতেই সামারকে দেখে আর সবকিছু জানায়। তারপর তারা মিলে সেই জায়গার দিকে যেতে থাকে যেখানে ঈশানীকে সমর্পণ করা হবে। ততক্ষণে সর্দারের লোকেরা সেখানে এসে পড়ে, তাই সামার বলে, তুমি যাও, ঈশানীকে খুঁজে আনো, আমি এদের সামলাচ্ছি। ওদিকে দাসীমার সব প্রস্তুতি শেষ করে ফেলে। এখন প্রধান তার ঘর থেকে বেরিয়ে আসে। তখন আমরা দেখতে পাই একেবারে আদিম মানুষের মতো দেখতে একজন ভয়ানক জন্তু। দাসীমা তখন ঈশানীকে তার হাতে দিয়ে দেয়। যাওয়ার সময় সেই আদিমানব প্রধান দাসীমাকে একটি লাথি মারে। এরপর সাক্ষী সেই জায়গায় ঢুকে পড়ে আর ভেতরে তার মুখোমুখি হয় দাসীমার সঙ্গে, যার ভেতরে আছে প্রচুর কালো শক্তি। কিন্তু এখন সাক্ষীর ভেতরও আছে বহু নারী আত্মার সম্মিলিত শক্তি, তাই তাদের মধ্যে শুরু হয় এক কঠিন লড়াই। সাক্ষী দাসীমাকে মারতে মারতে বলে, তুই কেবল একজন দাসী, তোর কোনো সম্মান নেই, আর এই রিচুয়ালের পর তোর আর কিছুই থাকবে না। তারপর সাক্ষী দাসীমাকে ছুঁড়ে মেরে ভেতরে গিয়ে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর ঈশানীকে একটি বাক্সে বন্ধ করে রাখা হয়েছে। সে তাকে বাইরে বের করে আনে। এরপর সেই আদিমানব প্রধানের মুখোমুখি হয়, যার কাছে প্রচুর কালো শক্তি ছিল। সে তার জাদুর মাধ্যমে ঈশানীকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করে। ঠিক তখনই আরেকটা কালো শক্তি এসে পড়ে। এটা আর কেউ নয়, দাসীমার শক্তি, যা এবার প্রধানের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে আর ঈশানীকে বাঁচিয়ে দেয়। এটা দেখে সাক্ষী খুব খুশি হয়। আসলে দাসীমা তখন বুঝে যায় তার আসলে কোনো সম্মান নেই, আর এই রীতিনীতি সব হয়ে গেলে তখন এই লোকেরা তাকে মানুষ বলেই মনে করবে না, কারণ এই লোকেরা তো তাকে পায়ের জুতোই বানিয়ে রেখেছে। ওদিকে সর্দার ধরা পড়ে যায়, কারণ তখন অনেক পুলিশ এসে গেছে গ্রামে। তারা সর্দার আর তার সব সঙ্গীদের ধরে ফেলে। এরপর দাসীমা আর সাক্ষী মিলে ঈশানীকে নিয়ে পালাতে চায়, কারণ সেই দানব, সেই আদিমানব যে কোনো সময় আবার জেগে উঠতে পারে। তারা ঈশানীকে সূর্যের আলো থেকে বাঁচিয়ে নিয়ে পালকিতে বসিয়ে দেয়। তখনই সেই প্রথম দৃশ্যের মতো একটি শিকল সাক্ষীর পায়ে আটকে যায়, আর সেটি সাক্ষীকে টেনে নিয়ে যায়। দাসীমা ওকে বাঁচাতে চায়, কিন্তু পারে না। সে কুয়ার দিকে তাকিয়ে দেখে। সাক্ষী তখন বলে,
এই দানবকে মারতেই হবে, না মারলে আবার ফিরে আসবে, আর তখন কেউ রক্ষা পাবে না। সেই সময় আমরা দেখতে পাই পুরো জায়গাটি ভেঙে যেতে শুরু হয়েছে, কিন্তু সাক্ষী থামে না। সেই আদিমানব প্রধানের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করবে আর সম্ভবত শেষমেশ তাকে মেরে ফেলবে, কারণ তার মধ্যে তখন বহু নির্যাতিত মেয়েদের শক্তি এক হয়ে গেছে। এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, সাক্ষী সেই আদিমানবকে শেষ করেছে কিনা আমাদেরকে দেখানো হয়নি, কিন্তু এরপর সেখানে একটি সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে পুরনো কিছু রীতিনীতির বাহানা দিয়ে আমাদের সমাজে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তাদের সাথে অশ্লীল কাজ করা হয়, তাদেরকে প্রেগনেন্ট করে দেওয়া হয়। আমাদের সমাজে এখনো এই ধরনের প্রচুর আদিম মানব আছে, যাদের মনোভাব এই আদিম মানব প্রধানের মতোই হিংস্র। তাদেরকে ভয় না পেয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে শেষ করে দেয়াটাই আসল পথ। এটাই এই মুভি তুলে ধরার চেষ্টা করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির কনসেপ্ট আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।